আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু। মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, ইয়ামাল কি খেলবে না স্পষ্ট করলেন স্পেন কোচ। খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা, বিশ্বজুড়ে দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা। আনচেলত্তি ব্রাজিলকে বদলে দেবেন, বিশ্বাস কার কার। ভিনিসিয়াসকে গোল দিয়ে কেন ক্ষমা চাইলেন সুইডেনের আয়ারি। এবার বিস্তারিত। ১৯ বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু। ২০০৭ সালের ৫ জুন বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প নউ স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং আলজেরিয়া। কোচ আলফিও বাসিলের অধীনে তখন আর্জেন্টিনা কোপা আমেরিকা প্রস্তুতি নিচ্ছিল। সেই ম্যাচে মাঠে ছিলেন অভিজ্ঞ ও তারকাখ্যাত খেলোয়াড়দের পাশাপাশি এক তরুণ লিওনেল মেসি, যিনি তখন আন্তর্জাতিক ফুটবলে নিজের জাদুকরী ড্রিবলিং ও প্রতিভা দিয়ে ধীরে ধীরে আলোচনায় উঠে আসছিলেন। রবার্তো আয়ালা, হুয়ান সেবাস্তিয়ান ভেরন এবং হুয়ান রোমান রিকালমের মতো অভিজ্ঞদের পাশে দাঁড়িয়ে মেসি সেদিন আলজেরিয়ার রক্ষণ ভাগকে বারবার চেপে ফেলেন এবং নিজের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচে বড় প্রভাব রাখেন। ওই ম্যাচটি ছিল গোল সমৃদ্ধ নাটকীয় এক লড়াই। শুরু থেকে আর্জেন্টিনা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে এবং মাত্র ১.৫ মিনিটের মাথায় কার্লোস তেভেজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে আলজেরিয়া দ্রুতই ম্যাচে ফিরে আসে এবং ৯ মিনিটে আনথার ইয়াহিয়ার গোলে সমতা আনে। এরপর প্রথমার্ধের শেষ দিকে মাজিদ বুগেরা গোল করে আলজেরিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়, যা আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। এই সময় লিওনেল মেসির অনুপ্রেরণায় দলটি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে যায়। প্রথমে মেসি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। এরপর এবাস্তিয়ান ক্যাম্পিয়াসো দ্রুত আরেকটি গোল করে আর্জেন্টিনাকে আবার এগিয়ে নেন। পরে ম্যাচের ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন মেসি। শেষ মুহূর্তে আলজেরিয়া একটি গোল শোধ করলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রায় ১৯ বছর পর আবার আর্জেন্টিনা ও আলজেরিয়া বড় মঞ্চে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আর কোনো প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দুই দল আবার মুখোমুখি হচ্ছে। ২০২৬ বিশ্বকাপে এই লড়াইকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে, কারণ দীর্ঘ সময় পর একই প্রতিপক্ষের বিরুদ্ধে আবারও মাঠে নামছে তারা। এই নতুন প্রেক্ষাপটে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দলটি এখন অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে শক্তিশালী একটি ইউনিট হিসেবে বিবেচিত। অন্যদিকে আলজেরিয়া, যাদের ডেজার্ট ফক্সেস নামে ডাকা হয়, তারা তাদের দ্রুত গতির ফুটবল, শক্তিশালী কাউন্টার অ্যাটাক এবং আক্রমণাত্মক মানসিকতা দিয়ে বড় দলগুলোর বিপক্ষে চমক দেখানোর ক্ষমতা রাখে। ফলে এই ম্যাচ ঘিরে দুই দলের মধ্যে আরেকটি উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা তৈরি হয়েছে। মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, ইয়ামাল কি খেলবে না স্পষ্ট করলেন স্পেন কোচ। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় আটালান্টার মার্সেডিজ বেঞ্চ স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। প্রথম ম্যাচের আগে পুরোপুরি ফিট আছেন লামিন ইয়ামাল। তবে প্রথম ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে এই তরুণ ফরোয়ার্ডকে। গত ২২ এপ্রিল বার্সেলোনায় খেলার সময় চোট পান লামিন ইয়ামাল। বিশ্বকাপে তার খেলার শঙ্কাই পড়েছিল, তবে বিশ্বকাপ শুরুর আগে সেরে উঠেছেন তিনি। সংবাদ সম্মেলনে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বলেন, ভালো খবর হলো লামিনে একদম নিখুঁত শারীরিক অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যে অবস্থায় দেখতে চেয়েছিলাম এই মুহূর্তে সে সেই অবস্থাতেই এসে পৌঁছেছে। সে ভালো আছে, ঠিক যেমনটা নিকো এবং ভিক্টর আছে। তারা সবাই খেলার জন্য প্রস্তুত, যদিও তাদের মধ্যে কেউ কেউ পুরো ম্যাচ খেলবে না। তিনি আরো বলেন, ডাক্তাররা বলেছেন লামিন আগামীকাল কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। ৯০ মিনিট না হোক, কিছু সময় খেলতে পারবে। একই প্রক্রিয়া, তারা অনেক দিন ধরে একই সঙ্গে কাজ করছে, অনেক ঘন্টা, এবং তাদের যে সম্পর্ক তারা বেশ খুশি। তারা খেলতে পারে যদি ম্যাচে প্রয়োজন পড়ে। খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করলো জাপানি সমর্থকরা, বিশ্বজুড়ে দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা। খেলার মাঠেও শৃঙ্খলা এবং দায়িত্ববোধের উদাহরণ হিসেবে আবারও প্রশংসা কুড়িয়েছেন জাপানের সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পর অন্য দর্শকদের মতো তড়িঘড়ি স্টেডিয়াম ত্যাগ না করে পুরো গ্যালারি পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন তারা। জাপানি সমর্থকদের জন্য অবশ্য এটি নতুন কোনো ঘটনা নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও প্রতিটি ম্যাচের পর একই দৃশ্য দেখা গিয়েছিল। শুধু নিজেদের দলের ম্যাচ নয়, অন্য দলের খেলা দেখতে
দেখতে গিয়েও গ্যালারি পরিষ্কার করার নজির স্থাপন করেছিলেন তারা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় জাপান। রোমাঞ্চকর সেই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। তবে খেলার ফলের পাশাপাশি আলোচনায় উঠে আসে জাপানি সমর্থকদের অসাধারণ দায়িত্বশীল আচরণ। ম্যাচ শেষে ডালাসের স্টেডিয়ামে দেখা যায় গ্যালারিতে পড়ে থাকা পানির বোতল, খাবারের মোড়ক সহ বিভিন্ন ধরনের আবর্জনা নিজেরাই সংগ্রহ করছেন জাপানের সমর্থকরা। বড় প্লাস্টিকের ব্যাগে সেগুলো ভরে নির্ধারিত বর্জ্য ফেলার স্থানে নিয়ে যান তারা। পুরো এলাকা পরিষ্কার করার পরে স্টেডিয়াম ত্যাগ করেন। এই ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রেমীরা তাদের এই সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। মূলত জাপানের ক্রীড়া সংস্কৃতিরই অংশ এই অভ্যাস। দেশটির ঘরোয়া ফুটবল লিগের ম্যাচগুলোতেও খেলা শেষে সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায়। তাদের বিশ্বাস, খেলা দেখতে গিয়ে যে আবর্জনা তৈরি হয় সেটি পরিষ্কার করার দায়িত্ব দর্শকদেরই। সেই দায়িত্ববোধ থেকেই তারা নিয়মিত এ কাজ করে আসছেন। বিশ্বের বিভিন্ন ক্রীড়া আসরে বারবার একই চিত্র ফুটে ওঠে। খেলা শেষ, দর্শক শূন্য হচ্ছে গ্যালারি, আর হাতে প্লাস্টিকের ব্যাগ নিয়ে স্টেডিয়াম পরিষ্কারে ব্যস্ত জাপানের সমর্থকরা। দায়িত্বশীল নাগরিকত্বের এই দৃষ্টান্ত আবারও বিশ্বজুড়ে প্রশংসিত হলো। আনচেলতি ব্রাজিলকে বদলে নেবেন, বিশ্বাস কাকার। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শিরোপা ছুঁয়ে দেখেনি। 24 বছর হলো দীর্ঘদিনের খরা কাটিয়ে ব্রাজিলকে আবারও শিরোপা দেখাতে চায় দেশটির কিংবদন্তি ফুটবলার কাকা। সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা রাখছেন 2002 বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। ESPN-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সময়ে ব্রাজিলের জন্য আনচেলত্তি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত সাফল্য না পেলেও ব্রাজিলের ঐতিহ্য ফুটবল সংস্কৃতি সবসময় দলটিকে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে রাখে বলে মনে করেন তিনি। বলেন, টুর্নামেন্ট শুরুর আগে হয়তো ব্রাজিল শীর্ষ 3 ফেভারিটের মধ্যে ছিল না, কিন্তু এটি এখনো একটি শক্তিশালী দল। আর কার্লো তো কার্লোই। কাকার বিশ্বাস, অভিজ্ঞ ইটালিয়ান কোচের নেতৃত্বে সেলেসাওরা আবারও বিশ্বমঞ্চে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবে। 3টি বিশ্বকাপে অংশ নেওয়া এই সাবেক তারকা বলেন, বিশ্বকাপের আবেগ, চাপ এবং প্রত্যাশা আনচেলত্তি খুব ভালোভাবেই বোঝেন। তাই ব্রাজিল যদি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি সফল বিশ্বকাপ উপহার দিতে পারে, সেটি পুরো দেশের জন্যই হবে বিশেষ আনন্দের বিষয়। 2002 সালের পর আর শিরোপার দেখা পায়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই সময়ের মধ্যে মাত্র একবার সেমিফাইনালে উঠতে পেরেছে দলটি। 2014 সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে 7-1 গোলে পরাজয়ের গ্লানি এখনো দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম বেদনাদায়ক স্মৃতি। সে হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্ন নিয়ে দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল এই কোচের হাত ধরে ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের পথে ফিরবে বলে আশা সমর্থকদের। তবে বিশ্বকাপ অভিযান শুরুটা খুব একটা স্বস্তিদায়ক হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে তারা। ম্যাচ শেষে আনচেলত্তিও স্বীকার করেছেন দলকে আরও উন্নতি করতে হবে এবং সামনে কিছু পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই লুকিয়ে থাকে এক একটি গল্প। তিউনিশিয়ার বিপক্ষে সুইডেনের 5-1 গোলের জয়ের ম্যাচেও তেমন একটি গল্প আছে, যা তৈরি করলেন ম্যাচের প্রথম গোলদাতা ইয়াসিন আয়ারি। 22 বছর বয়সী ফরওয়ার্ড সুইডেনের হয়ে বিশ্বকাপে অভিষেকে দলের প্রথম গোল করেছেন। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে গোল করে উদযাপন করলেন একেবারে সাদামাটা, যা আলোচিত হয়েছে। এদিন সুইডেনের বিপক্ষে 5 গোলের 2টি করেছেন আয়ারি। ম্যাচের 7ম মিনিটে সর্বশক্তি দিয়ে নেওয়া ভলিতে তিউনিশিয়ার জালে বল ঠেলে দেন এই নতুন চেহারার মিডফিল্ডার। গোল করে বড় জোরে ক্ষমা চাইলেন, তারপর সেজদা করলেন এই মুসলিম ফুটবলার। কারণ কি? তার শরীরে বইছে তিউনিশিয়ার রক্ত, যাদের হয়ে 4 বছর আগে অভিষেক হতে পারত। আয়ারি উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। তার বাবা তিউনিশিয়ান এবং মা মরক্কান, কিন্তু তার জন্ম সুইডেনে। 18 বছর বয়সে এই সম্ভাবনাময় ফুটবলার তার বাবা মায়ের দেশকে ছাপিয়ে জন্মভূমির হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বাবা ওই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। সুইডিশ সংবাদপত্র আফটোনাব্লাইডেড কে আয়ারির বাবা আজুজ আয়ারি বলেন, আমি চাইছিলাম সে সুইডেনের হয়ে খেলুক। তার মনে হওয়া উচিত যে সে তার দেশকে প্রতিদান দিচ্ছে, যারা তার খেয়াল রেখেছিল। স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে অভিবাসী হিসেবে আসেন আজুজ। তিনি জানান, তার ছেলেকে তিউনিশিয়ান দলে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বাবা ছেলে সেই পথ বেছে নেননি। সোলনায় ঘরের ক্লাব রাসুন্ডার যুব দলে 7 বছর বয়সে খেলা শুরু করেন তিনি। তারপর স্ক্যান্ডিনেভিয়ান ফুটবল জায়ান্ট AIK-তে চলে যান। সেখানে 2020 সালে সিনিয়র দলে অভিষেক। 3 বছর পর এই অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ান। একই বছর সুইডেনে জাতীয় দলে অভিষেক হয় তার। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 19 বছর পর আবার মুখোমুখি আর্জেন্টিনা আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু।
মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, ইয়ামাল কি খেলবে না স্পষ্ট করলেন স্পেন কোচ। খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা, বিশ্বজুড়ে দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা। আনচেলত্তি ব্রাজিলকে বদলে দেবেন, বিশ্বাস কার কার। ভিনিসিয়াসকে গোল দিয়ে কেন ক্ষমা চাইলেন সুইডেনের আয়ারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।